হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। মিথিলার চোখে পানি চলে আসে, আর সেটা দেখে থমকে যায় আরিশ। হঠাৎ 1 সেকেন্ডের নীরবতা, তারপরে সে মৃদু এবং ভাঙা গলায় বলে, কাঁদার দরকার নেই, আমি শুধু তোকে রক্ষা করতে চাই, অনেক বেশি বেশি। মিথিলা চুপচাপ তাকিয়ে থাকে। আরিশ 1 সেকেন্ড তাকিয়ে থেকে নিচু স্বরে বলে, এইভাবে চুলগুলো খোপা করে রেখে ওপরে যাবি না। বলে সে ধীরে ধীরে মিথিলার মাথা থেকে ফুলগুলো ছাড়িয়ে খোপাটা চুলগুলো ছেড়ে দেয়। চুল খোলার সময় হঠাৎ ক্লিপে চুলের টান পড়ায়। আহ, লাগছে। শব্দটা করে আরিশ যেন কিছুটা বেসামাল হয়ে যায়। মিথির ঠোঁটের উপর আঙুল দিয়ে তাকে থামিয়ে ধীরে ধীরে মুখটা কানের কাছে এনে ফিস ফিস করে বলতে থাকে, প্লিজ এইভাবে শব্দ করিস না তুই। আমি নিজেই ঠিক থাকলেও তোর করা এই শব্দটা আমার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। আমার সারা শরীরে সব কিছুকে এমনভাবে জাগিয়ে দিচ্ছে যে আমি নিজেই নিজেকে কন্ট্রোলে রাখাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। খুব করে তোকে। কথাটা শেষ করতে পারে না। কারেন্ট চলে আসে এবং বাহিরে কেউ একজন আরিশ বলে ডাকতে থাকে। আরিশ সাথে সাথেই মিথিলাকে ছেড়ে দেয়। আরিশের বলা কথাগুলো মিথিলার মাথার উপর দিয়ে ঘুরতে থাকে। কি বললো? আর এগুলো আমাকে শাসন করছিল, না তার কথার মধ্যে অন্য কিছু ছিল? মিথিলাকে ছেড়ে আরিশ চলে যাওয়ার সময় মিথিলাকে বলে, তোর ব্লাউজ ঠিক কর। মিথিলা হালকা গালে হাত দিয়ে বলে, ব্লাউজ তো ঠিকই আছে। আরিশ ধীরে ঝুঁকে এসে বলে, সমস্যাটা হচ্ছে ব্লাউজ না, সমস্যাটা হচ্ছে তুই। যদি তোর এক ফোঁটাও পিঠ দেখা যায় তবে তোর খবর আছে, শুধু এইটুকুই বলে দিলাম। এইদিকে আরিশ খেয়াল করলো ভালোভাবে যে মিথিলার চুলগুলো ছেড়ে দেয় এখন তাকে আরো বেশি সুন্দর লাগছে। সে ভাবতেই পারছে না করবে তো করবে কি। না পার মেয়েটাকে একেবারে আটকে রাখতে, না পারছে সবার সামনে যেতে দিতে। ওইদিকে বাহির থেকে আরিশ বলে কেউ একজন ডেকেই যাচ্ছে। আরিশ মিতাকে একটু পরে বের হওয়ার জন্য বলে চলে যায়। আরিশ চলে যেতেই মিথিলা খুব জোরে একটা নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলো, আরিশ এতটা রাগী মানুষ, এতটা কাছে এসে কি সব বলে গেল এগুলো? সে তো আরিশকে ভয় পায়, কিন্তু তার বলা কথাগুলো কি মিথিলাকে ভয় দেখানোর জন্য ছিল, নাকি অন্য কোনো কিছু বুঝতে চাইলো? এইসব কিছু ভেবে ভেবেই তারপর সে চুলগুলোকে ভালোভাবে ছেড়ে দিয়ে ব্লাউজটাকেও ঠিকঠাক করে নিল। কিন্তু কানে এখনো বাজছে আরিশের বলা সেই আগুন মেশানো নিচু কণ্ঠে বলা কথাটা, তোকে আমি অন্য কারোর চোখে দেখতে পারবো না। মিথিলার শরীরটা কিছুটা কেঁপে উঠল। যেখানে ভয় ছিল না, অন্য কিছু মেশানো ছিল, সেটা তার মাথার উপর দিয়ে গেল। এইদিকে গায়ে হলুদের হুল্লোড় শুরু হয়ে গেছে। ধীরে ধীরে সব অতিথিরা চলে এসেছে। শুরু হয় রুবাইয়ের হলুদ পর্ব। কিন্তু একজনের চোখ খুঁজে যাচ্ছে মিথিলাকে। তিহান এইদিক সেদিক তাকিয়ে ইরাকে বলতে থাকে, কি হলো? তুই সেই কখন ডাকতে গেছিলি মিথিলাকে? সবাই এখানে চলে এসেছে, হলুদ শুরু হয়ে গেছে। মিথিলা কোথায় বলতো? আর ঠিক তখনই সিঁড়ি থেকে এক পা করে সামনের দিকে এগিয়ে আসছে মিথিলা। মুখে লাজুক একটা হাসি, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা এক আলতো আলো। তিহানের চোখে এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যায়। মেয়েটাকে যেন শাড়ি পরায় অদ্ভুত এক সুন্দর লাগছিল। তিহান চেয়েও চোখ সরাতে পারছিল না। রুবাই মিথিলাকে ডাকতে থাকে। রুবাই রাগ করে বলে, তোর সাথে কোনো কথা নেই, তোর এখন আসার সময় হলো, এতক্ষণ কি করছিলি নিচে? মিথিলার চোখে ভেসে ওঠে আরিশের সাথে সেই মুহূর্তটা। মিথিলা রুবাইকে জড়িয়ে ধরে বলে, একটা বিশেষ কাজে দেরি হয়ে গেল বাপু। তিহান দূরে দাঁড়িয়ে থেকেই তার ঠোঁট শুকিয়ে আসে। ইরা কনুই দিয়ে ভাইকে গুঁতো দিয়ে বলে, দেখেছো ভাইয়া, মিথিলাকে কি সুন্দর দেখাচ্ছে তাই না?
তিহানকে কিছু বলতে না দেখে ইরা আবার বলে ওঠে। ও ভাইয়া, কিছু বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? তুই চুপ থাক, দেখতে দে। একের পর এক সবাই রুবাইকে হলুদ দিচ্ছে। মিথি তখন বসে রুবাইয়ের পাশে। সবাই হলুদ দেওয়া শেষে তিহান উঠে আসে স্টেজে রুবাইকে হলুদ দেওয়ার জন্য। সে রুবাইকে হলুদ দেওয়ার সাথে সাথে খানিকটা হলুদ নিয়ে মিথির গালে আলতো করে ছোঁয়। মিথিলা থমকে উঠে বলে, তিহান ভাইয়া, এটা কি হচ্ছে? বিয়ে আমার না, আপুর। বাংলাদেশে হলুদের অপূর্ব সৌন্দর্যের কাছে সবকিছুই হার মেনে যায়। রুবাইয়ের সাথে সাথে তোমাকেও তাই হলুদ ছুঁয়ে দিলাম, যাতে করে তোমার বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাক। মিথিলা হালকা হাসে। তিহান মাথা নাড়ে। দূর থেকে দাঁড়িয়ে থাকা আরিশ মুখ কঠিন করে ওঠে। তিহানের বলা প্রতিটা শব্দ যেন তার বুকের ভেতরে গরম ছুরির মতো আঘাত করছিল। হলুদ পর্ব শেষ হতেই তিহান মিথাকে নিয়ে কথা বলতে বলতে ছাদের এক সাইডে চলে আসে। মিথিলা ভদ্রতার খাতিরে তার সাথে কথা বলতে থাকে। তারা দুজনে ছাদের এক কর্নারে দাঁড়ানো। হাওয়া বইছে, লাইটগুলো ঝলমল করছে। কথা বলার এক পর্যায়ে তিহান বলেই ফেলে, জানো, আজ তোমাকে এতটা অপূর্ব লাগছে শাড়িতে দেখতে, মনে হচ্ছে আমার দেখা একটা অপূর্ব বাঙালি নারী তুমি। মিথিলা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। বলছি, তুমি চাইলে আমি তোমাকে বাঙালি কবিতা ভাষা বর্ণনা করতে পারি। থাক, অনেক হয়েছে, আর আপনাকে কবিতার ভাষায় বর্ণনা করতে হবে না। দূরে দাঁড়িয়ে ছিল আরিশ। তিহান মিথিলার ছাদের এক কর্নারে দাঁড়িয়ে কথা বলছে। এটা যেন তার চোখে এড়ায়নি। তার পায়ের নিচের জমি যেন কেঁপে ওঠে। সে নিজে নিজেই বলতে থাকে, এত রাতে এই ছেলে মিথিলাকে নিয়ে ছাদে ওইখানে কি করে? দুজনের এভাবে হাসাহাসি করে কথা বলতে দেখে আরিশের ভেতর থেকে যেন আগুন বেরিয়ে আসে। কিছুটা এগিয়ে এসে আরিশ ঠান্ডা গলায় বলে, মিথিলা, এত রাতে এইখানে কি করছিলিস? মিথি চমকে উঠে পিছনে তাকায়। আরিশ ধীরে ধীরে এগিয়ে এসে ওদের দুজনের মাঝে দাঁড়ায় এবং তীক্ষ্ণভাবে বলে, হলুদ শেষ হয়ে গেছে, সবাই নিচেও চলে গেছে, তোমরা দুজন ওপরে এইখানে দাঁড়িয়ে আছো কেন? তিহান সামান্য অবাক হয়ে বলে, তেমন কিছু না আরিশ, এই তো একটু কথা বলছিলাম। যাই হোক, হলুদ তো এখন শেষ। আয় মিথি, নিচে চল। মিথিলা কিছুটা নরম গলায় বলে, কিন্তু তিহান ভাইয়া বলছিল কি যেন একটা বলবে। আরিশ কিছুটা শান্ত এবং ধারানো সুরে বলে, যা বলার কাল শুনবি, এখন নিচে যাও। তিহান কিছুটা ভ্রু কুঁচকে বলে, আমরা দুজন তো শুধু কথা বলছিলাম, এত রাগান্বিত হচ্ছ কেন? আরিশ তিহানের দিকে তাকায়। অদ্ভুত একটা অধিকার ভাব নিয়ে এসে বলে ওঠে, এটা তোমার লন্ডন না, এটা বাংলাদেশ। এইখানে একটা মেয়ে এত রাতে একটা ছেলের সাথে এইভাবে কথা বললে অনেক সমস্যা হতে পারে। তিহান অবাক হয়ে তাকায় আরিশের মুখের দিকে। তার মুখ থেকে হঠাৎই বের হয়ে আসে, অনেক কিছু ভাবার মতন কিছু করছি না আমরা। মিথিলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ খুব জোরে একটা ধমক দিয়ে বলে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? নিচে যাবি কি না? মিথিলা ধীরে মাথা নেড়ে নিচে চলে যায়। আরিশ তিহানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তুমি ভাবছো এটা তেমন কিছু না, কিন্তু আমাদের জন্য এটা অনেক কিছু। বাংলাদেশ আর লন্ডন সোসাইটিকে গুলিয়ে ফেললে চলবে না তোমাকে। বেশ কিছুক্ষণ পর আরিশ নিচে এসে তার ঘরের দরজা বন্ধ করতে নিজের হাতের চুলগুলো টেনে ধরে। একটা আগুন, একটা পাগলামি আর অস্থিরতা তাকে জ্বালাচ্ছে। ভেতর থেকে সে ধীরে ধীরে বলে, কি করলাম আমি? এইসব কথা বলার কি দরকার ছিল? কিন্তু পরবর্তী তার মনে আরেকটা সুর বাজে। ওইগুলো বলা দরকার ছিল, কারণ অন্য কেউ ওকে এইভাবে দেখবে, এইভাবে আগলে রাখবে, এটা আমি সহ্য করতে পারবো না। সে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, মিথি, তুই আমাকে কি থেকে কি বানিয়ে ফেলছিস? আজ রুবাইয়ের বিয়ে। হলুদ রঙের আলো, ফুলে ঘেরা স্টেজ, পুরো বাড়ি আনন্দময়। রুবাই খুব সুন্দর শাড়িতে সেজেছে, তার গায়ে ঝলমলে আলোর প্রতিফলন, চোখে কৌতূহল আর উচ্ছ্বাস। সবাই চারপাশে দাঁড়িয়ে মেয়েটিকে অভিনন্দন জানাচ্ছে। দাদি মৃদু কণ্ঠে বলে, রুবাই, তুই আজ নতুন জীবনের পথে পা রাখছিস। মনে রাখিস, আমরা সব সময় তোর পাশে আছি। আপনি, তোমাকে কি যে সুন্দর লাগছে, একদম পরীর মতো। ওখানে গিয়ে যেন আবার আমাদের ভুলে যেও না। রুবাই চোখে পানি নিয়ে মুচকি হাসল। দাদি আর মিথি মেয়েটিকে জড়িয়ে ধরল, চোখের পানি মুছে বলতে লাগলো, তোরা আমার সব কিছু, তোদেরকে আমি ভুলতে পারি?
বড় চাচা ও মেঝো চাচা একে অপরকে দেখে বলে, ঠিক আছে, এবার সবাই থামো, বিদায়ের পালা। রাশেদ পাশে এসে বলল, সবাই দোয়া করবেন আমি যেন রুবাইকে ভালো রাখতে পারি। গাড়িতে ওঠার আগে রুবাই আবার ফিরে তাকায়। কোথাও আরিশকে দেখা যাচ্ছে না। আরিশ বাবা মায়ের একমাত্র ছেলে, কিন্তু রুবাই তাকে নিজের মায়ের পেটের বোনের থেকেও বেশি আদর করত। রুবাইয়ের বিদায়টা যেন আরিশের বুকটাকে ভেঙে দিয়েছে, তাই সে চেয়েও কাছে আসতে পারছিল না। দাদি ধীরে ধীরে রুবাই রাশেদের কাছে এসে দাঁড়ায় আর বলে, নতুন জীবন সুখের হোক নাত জামাই। মনে রেখো, যে বাধা অতিক্রম করে আমার নাতনিকে নিয়ে যাচ্ছ তাকে কখনো কষ্ট দিবে না। বিদায়ের মুহূর্তটা ছিল আবেগঘন, সবার চোখে জল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ঘড়িতে রাত পেরিয়ে যাচ্ছে। গেটের সামনে সাজানো গাড়ি দাঁড়িয়ে, চারদিকে হালকা বাতাস, কিন্তু পরিবেশে যেন নীরব ভারী অনুভূতি। কারো ঘর ছাড়া হচ্ছে পরিবারের সবার আদরের রুবাই। লাল বেনারসিতে রুবাইকে অপূর্ব লাগছে, কিন্তু তার চোখের কোণ চিকচিক করছে অশ্রুতে। সবাই তাকে একে একে জড়িয়ে ধরেছে। রুবাইয়ের মা মেজো চাচি অশ্রুসিক্ত চোখে রুবাইকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, আমার ছোট্ট রুবাই আজ এত বড় হয়ে গেল যে তাকে এখন পরের ঘরে পাঠাতে হচ্ছে। কথাটা শুনে রুবাইয়ের চোখ ভিজে আসে। ফিসফিস করে বলে, মা, খেদো না, আমি প্রতিদিন আসবো তোমাদের দেখার জন্য। বড় চাচির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, তোকে ছাড়া ঘরটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগে রুবাই। সেই হাসির আওয়াজ, তোর সব কিছু আমাদেরকে তোর শূন্যতা অনুভব করাবে। ছোট চাচি রুবাইকে জড়িয়ে ধরে বলতে থাকে। রুবাই মাথা নাড়ে আর বলে, করব। রুবাইয়ের বাবা মেজো চাচা ধীরে ধীরে এগিয়ে আসে মেয়ের কাছে। মেয়ের মাথায় হাত রাখে, চোখে কান্না চেপে কথায় কিছুটা কাঁপুনি বলতে থাকে। বাবার চোখ টলমল করে উঠল। রুবাই চেয়েও বাবার দিকে তাকাতে পারছে না, কারণ তার ভীষণ কান্না পাচ্ছে। দাদি হাত তুলে দোয়া করে বললেন, সুখে থাকিস, স্বামীর ঘরে শান্তি নিয়ে আসে একজন নারী, আর সেটাই চেষ্টা করবি রুবাই। রুবাই দাদির পা ছুঁয়ে কান্না করে গলা জড়িয়ে ধরে বললে, আমার লক্ষ্মী দাদি, তোমাকে খুব মিস করব। তোমার মুখে তুলে দেয়া খাবার, তোমার বকুনি, তোমার আদর, সব কিছু মিস করব দাদি। দাদি পাশ ফিরে চোখ বন্ধ করে চোখের জল মুছে। বড় চাচা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে সবাইকে বলে, তুই সব কিছু সামলে নিতে পারবি রুবাই। তুই আমাদের সেই মেয়ে, তুই আমাদের গর্ব। বড় চাচি ধীরে ধীরে রুবাইকে গাড়িতে উঠিয়ে দেয়। পাশে থেকে মিথিলা দৌড়ে এসে আবার রুবাইকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোকে ছাড়া আমি একা কি করে থাকবো আপু? রুবাই হেসে মিথিলার চোখ মুছে দিয়ে বলতে থাকে, তুই আমার পাগলি, কোনো পাগলামি করবি না। আমি প্রতিদিন তোকে ফোন দিব। পাশে দাঁড়িয়ে আছে নাবিল, কিছু বলছে না, যা শুধু চোখে জল মুছছে। রুবাই কাছে এসে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলে, ঠিক মতো নিজের যত্ন নিবি। হোস্টেল বন্ধ হলে বাড়িতে চলে আসবি, আর এসে কিন্তু মিথিলাকে একদম চালাবি না। বিদায় নেয় সবার কাছ থেকে। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে। বাড়ির সবাই হাত নাড়ছে, মায়ের চোখে কান্না। দূরে রুমের জানালার ফাঁক দিয়ে দেখছিল একজনকে। সে যেন কাছে আসতে পারছিল না। বোনের বিদায়টা যেন তার কলিজায় যে লাগছিল। গাড়ির মোড় পেরিয়ে অদৃশ্য হয়ে পুরো বাড়িটা যেন গভীর নীরবতায় ডুবে গেল। বিয়ে শাদির ঝামেলা শেষ হয়ে সবাই স্বাভাবিক হয়েছে। টেবিলে খাবার খাচ্ছে সবাই। পাশের সোফায় বসে তিহান, মিথিলা, ইরা সবাই গল্প করছে। তিহান বারবার মিথিলার দিকে তাকাচ্ছে, আর মিথিলাও খুব হাসছিল। এটা দেখে তিহানের মা তার বড় ভাইকে বলেই ফেলল, ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম। বেশ কয়েকদিন ধরেই বলবো বলবো করছিলাম, রুবাইয়ের বিয়ের জন্য কথাটা বলা হয়নি। আর 1 মাস পরেই আমি চলে যাব। আমার দেশে আসার কারণ যেগুলো ছিল সব শেষ, কিন্তু একটা বাকি। আমি চাই তিহানের বউ নিয়ে যাওয়ার জন্য। সবাই একটু অবাক হয়ে তাকায়। বড় চাচি শেফালি বেগম বলে ওঠে, ভালোই তো বলছে। তিহানের মা তাহেরা সবার দিকে তাকে কিছুটা প্রস্তুত হয়ে বলে, তোমরা সবাই আছো টেবিলে, আমি একটা প্রস্তাব করতে চাচ্ছিলাম। সবাই তাহেরার মুখের দিকে তাকায়। তাহেরা ধীরে ধীরে বলে ওঠে, আমি চাচ্ছিলাম দূর থেকে কোনো মেয়ে না এনে ঘরের মেয়েকে ছেলের বউ বানাবো। এ কথা শুনে সবাই একটু তাহেরার দিকে আশ্চর্য হয়ে তাকায়। মেজো চাচি মনে মনে বলতে থাকে, ঘরের মেয়ে বলতে কি বোঝাতে চাইছে?
ঘরে কে আছে এমন? কেন? আমাদের মিথিলা। তিহান মিথিলাকে অনেক পছন্দ করে ফেলেছে। আমাকে সেদিন বলছিল, ওই দেখো ওরা দুজন কি সুন্দর কথা বলছে, মানিয়েছে না দুজনকে? সিঁড়ি দিয়ে নিচে নামছিল আরিশ। এ কথা শুনে যেন বুকের মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। কোনো কিছু না বলে টেবিলের সামনে এসে তার মাকে বলে, আম্মু, আমি হসপিটালে গেলাম, দেরি হয়ে গেছে, এখন আর নাস্তা করব না চাচি। বলে সে বেরিয়ে যায়। শুরু হয় বড়দের মধ্যে আবার আলাপ আলোচনা। বড় চাচি শেফালি বলে ওঠে, হ্যাঁ, সেদিন দিবার সাথে আরিশের বিয়ের কথাই হচ্ছিল। একটা কাজ করলেই হয়, দুজনেরই একসাথে আংটি বদলে অনুষ্ঠান করে ফেললে কেমন হয়? দিবার আর আরিসের বিয়ের কথাবার্তা, মিথি আর তিহানের বিয়ের দিন তারিখ একসাথেই ঠিক করা যাবে, কি বলো রিনা? হ্যাঁ, এ কথা বলেই মিথিলার মা আর বাবার দিকে তাকায়। তারাও সম্মতি দেয় এতে। ইরা এসে বড় চাচিকে জড়িয়ে ধরে বলতে থাকে, ওয়াও, দুটো বিয়ে একসাথে হলে মজা জমে যাবে। এক সপ্তাহ পরের কথা। আরিশের কর্ণকুহরে যেন প্রবেশ করে যায় আরিশ আর দিবার বিয়ের কথা এবং তিহান আর মিথিলার বিয়ের কথা। এ কথা শুনে যেন আরিশের চোখে রক্তিম এক ক্রোধ জমে ওঠে। চোয়াল শক্ত হয়ে যায়। আর দোতলার বারান্দা থেকে দেখতে পায় তিহান একটা ব্যাগ থেকে কি যেন দেখাচ্ছে আর পাশ থেকে মিথিলা হাসছে। আরিশের বুকটা কেমন যেন ফেটে গেল। সে চেয়ারে হাত চেপে ধরে রাখে। শিরায় শিরায় রক্ত যেন গরম হয়ে ওঠে। আজ এক সপ্তাহ যাবৎ খুব ভোরেই আরিশ বেরিয়ে যায়। নাস্তার টেবিলে সে সবার সাথে বসে নাস্তা করে না। ব্যাপারটা আর কেউ খেয়াল না করলেও দাদি ঠিকই খেয়াল করেছে। হাসপাতালের লাইটগুলো একটু জ্বলছে। রাত গভীর। ইমার্জেন্সি ওয়ার্ডের পাশে ডাক্তারের চেম্বারে একা বসে আছে আরিশ। গায়ের কোটটা খুলে রেখেছে, চুলগুলো এলোমেলো, মাথায় দুটো হাত দিয়ে মাথা নিচু করে নিঃশ্বাসে বসে আছে। তার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবী যেন কেমন খালি খালি। হঠাৎ হালকা পায়ের শব্দ। চেম্বারের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ইমন। কি ব্যাপার দোষ, মাথা নিচু করে এভাবে কেন বসে আছিস? ভালো লাগছে না কিছু। কি হয়েছে বল। আরিশ চুপ। তার কথা বলতে কেমন যেন কণ্ঠ আটকে আসছে। ইমন এরকম অবস্থা দেখে বলে ওঠে, কি ব্যাপার, সমস্যা কি তোর এই পিচ্ছিকে নিয়ে? তুই যে তাকে ভালোবাসিস, বলেছিলিস কখনো তাকে? আরিশ এক মুহূর্ত থেমে যায়, তখন মাথা নেড়ে বলে, না। তাহলে বলিসনি কেন ভাই? আরিশ ইমনের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ লাল, মুখে হারিয়ে যাওয়ার ছায়া। ইমন আরিশের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমাকে একটু বলতো, এই কথাটা তোর ওকে বলতে কি এমন সমস্যা? ভয় পাই যদি আমাকে গ্রহণ না করে। আজকাল তিহানের সাথে খুব ভালো সময় কাটাচ্ছে, ওর সাথে খুব সুন্দর করে হাসছে, কথা বলছে। দোষ, তুই ডাক্তার হিসেবে যতটা সফল, একজন প্রেমিক হিসেবে তার থেকে বেশি অসফল। আজ তোর হৃদয়ের অপারেশন করতে হবে। আরিশ চোখ গরম করে ইমনের দিকে তাকাতেই ইমন বলে ওঠে, কি ব্যাপার, অমন হার্ট অ্যাটাকে রোগীর মতো মুখ করে আছিস কেন? আজ পর্যন্ত মেয়েটাকে বলতেই পারিসনি। মেয়েটা জানেই না তুই তাকে এতটা ফিল করিস। যতবার বলতে চেয়েছি, যতবার কাছে চেয়েছি, শুধু একটা জিনিসই বুঝেছি, যে ও আমাকে ভয় পায়। ভালোবাসা গোপন রাখলে হয় না, তুই গোপন রাখবি আর সে অন্য কারোর হয়ে যাবে। সেদিন তুই ডক্টর হয়েও নিজের হৃদয়ের চিকিৎসা করতে পারবি না। আরিশ সোজা হয়ে দাঁড়ায়, ইমনের কাছে এসে বলে, কিন্তু কিভাবে বলবো, কিভাবে শুরু করব? এখন তো ব্যাপারটা আরো জটিল হয়ে গেছে। ইমন আরির কাঁধে হাত রেখে আর দুষ্টুমি করে বলে, তুই ডাক্তার, শুরু করবি হার্টবিট দিয়েই। বলবি তোর সামনে দাঁড়িয়ে আমার বুকের পাশে ব্যথা বেড়ে যায়, তোকে ছাড়া আমি বাঁচবো না। আরিশ একটা থাপ্পড় দেয় ইমনের পিঠের মধ্যে। ইমন হেসে বলে, আরে এটাই বেস্ট ডায়লগ, বলে দে আজকে, তা নয়তো দেখবি কালকে অন্য কারোর হয়ে যাচ্ছে। রাতে বাড়ি ফিরে আরিশ সরাসরি যায় দাদির ঘরে। দাদি চেয়ারে কাপ হাতে বসেছিল। ওকে দেখে চমকে যায় দাদি। কি ব্যাপার, নাতির মুখটা এমন দেখা যাইতেছে কেন? তোমার তো খুশি থাকার কথা। কয়দিন পরে বাড়িতে নাত বউ আসবো, নাতির মুখটা এমন থাকলে চলে? আরিশ দাদির সামনে যেয়ে দাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। কাপা কাপা গলায় বলে, দাদি, একটা কথা বলতে চাচ্ছিলাম। দাদি ভ্রু কুঁচকে তাকায় আরিশের দিকে, মনে মনে বলে, তোর ভিতরে যে কথাটা আটকে আছে, ওইটা মুখ দিয়ে প্রকাশ না করতে পারলে তোর মনের যন্ত্রণা কমবে না রে নাতি। আরিশ দাদির দিকে তাকায়। দাদি একটু মুচকি হাসি দিয়ে বলে, কি হলো নাতি? যারে ভালোবাসিস তারে হারানো ভয়টা কতটা যন্ত্রণাদায়ক সেটা অনুভব করতেছস?
আরিশ মুখ তুলে তাকায় দাদির দিকে আর বলে, দাদি, বাবা মা আমাকে না জিজ্ঞেস করে কি করে আমার বিয়ে ঠিক করে ফেলে? আমার অনুমতি কি তাদের একটুও প্রয়োজন ছিল না? বড়রা ভুল করলে ঠিক করার দায়িত্ব তো ছোট গো, কিন্তু তার আগে তুই যারে চাস তারে তো বলতে হইব। আরিশ কিছুটা ভাঙা শব্দ করে বলে, কিন্তু দাদি, তারপরও তো। আর বলতে পারে না। আরিশ দাদির কোলে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলে। দাদি আরিশের মাথায় হাত বুলাতে বুলাতে মনে মনে বলতে থাকে, হায় রে আমার নাতি ডাক্তার হইয়া গেছে, মানুষের হৃদয়ে চিকিৎসা করে, কিন্তু নিজের হৃদয়ের কথাটা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে না। বাড়িতে আজ অদ্ভুত ব্যস্ততা। বড় ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। বড় চাচা, মেজো চাচা, চাচি, রুবাই আর তার হাজবেন্ড এবং দিবার বাবা মা, সবার মুখে এক উত্তেজনা। কারণ আজ তিহান মিথিলার বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। মিথিলার মাথা নিচু করে শান্ত হয়ে বসে আছে দূরে। সে এখানে বেশ গম্ভীর। তিহানের বাবা মাও খুব খুশি। আরিশ আজ সারাদিন হসপিটালে ছিল। ফোনের সব খবর পেয়েছে, কিন্তু কিছু বলেনি। মনের মধ্যে সব চেপে রেখেছে। আরিশের উপস্থিতি, তার চোখ লাল, খুব লাল। দাদি বারবার তাকাচ্ছে নাতির মুখের দিকে। যেহেতু দুই পরিবারই রাজি, তাহলে বিয়েটা 10 দিন পরেই হলেই কেমন হয়? খুব ভালো হয়, আমিও এটাই চাই ভাইয়া। মিথিলা আমাদের মেয়ে, আমরা তো তার ভালোই চাই, তবে একবার ওকেও জিজ্ঞেস করা দরকার ছিল না? এ কথা মিথিলার কানে যেতেই সে দূর থেকে চাচির দিকে তাকাতেই তিহান হাতটা চেপে ধরে আর বলে, চিন্তা করো না, আমি সব কিছুই বুঝি। তুমি যেভাবে চাও আমি তোমাকে সেভাবেই গুছিয়ে দিব। সেই মুহূর্তে ঘরে ঢুকে আরিশ। সবাই তাকায়। তার মুখে অদ্ভুত এক ভাব আর চোখে রাগের আগুন। কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আরিশ চুপ, দৃষ্টি সোজা মিথিলার দিকে, কিন্তু মুখে কথা নেই আরিশের। মুখটা দেখে মিথিলার ভেতরটা কেমন অস্থির হয়ে ওঠে। আরিশ উপরে চলে যায়। তাহলে ঠিক আছে, মিথিলা আর তিহানের বিয়েটা এই সপ্তাহের পরের সপ্তাহেই, আর দিবার বিয়েটা একই সাথে হবে। রুবাই আরিসের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, ভাই, আমি জানি তোর মনের মধ্যে কি আছে, কেন প্রকাশ করছিস না, শুধু দেখে যাচ্ছিস? দাদিও কিছু বললে না, চুপচাপ বসে থাকে, শুধু সবার কথাবার্তা আর চলাফেরা পর্যবেক্ষণ করছে। আরিস আর দিবার বিয়েটাও একই দিনে করতে চাচ্ছি, অর্থাৎ দুটো বিয়ে একসাথেই সেরে ফেলবো। কি বলো সবাই? একজন যাবে, একজন আসবে, ঘরটা তাহলে ফাঁকা ফাঁকা মনে হবে না। ইরা দৌড়ে এসে বড় চাচির গলা জড়িয়ে ধরে বলতে থাকে, কি মজা মামি, বিয়ে ডাবল আনন্দ একসাথে। আরিশ উপরে উঠে এসে কিছুটা পিছনে ফিরে তাকা। মিথিলার চোখে চোখ, মিথিলার শ্বাস আটকে তাকিয়ে আছে। দুজনের চোখের ভাষা সারা পৃথিবী বুঝতে পারার মতো স্পষ্ট। আরিশ গম্ভীর এবং কাপা গলায় নিজেকেই বলতে থাকে, আমার ভেতরটা এমন অস্থির লাগছে কেন? কি করা উচিত আমার এখন? তারপর সে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর দাদি আরিশের রুমে প্রবেশ করে। বাথরুম থেকে বের হয় আরিশ। দাদিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দাদিকে জড়িয়ে ধরে। দাদি নাতির মাথায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে, তোর বুকের মধ্যে যে কথাটা চাপা রেখে দিয়েছি সেটা বলে দে, নয়তো নিজেই নিজেকে ধ্বংস করবি। পেছন থেকে রুবাই ধীরে বলে ওঠে, ভাইয়া, অতি কঠিন মানুষটাকেও একসময় নরম হতে হয়, সব কিছু প্রকাশ করতে হয়। যদি আমরা মনের আসল কথাটা প্রকাশ করতে না পারবো, ততক্ষণ সেটা যন্ত্রণা আমাদের আঁকড়ে ধরবে। সব কিছু একেবারে নাগালের বাইরে যাওয়ার আগেই বলে দে দাদু ভাই। অসহ্য যন্ত্রণা হতে থাকে আরিশের বুকের মধ্যে। এবার সে নিজের সিদ্ধান্ত নেয় দিবাকে সে সব বলবে। সে তাকে পছন্দ করে না। আবার চিন্তা করে, এতদিন দিবা সম্বন্ধে যা জেনেছে তাতে করে কথা বলার পর যদি দিবা মিথিলার কোনো ক্ষতি করে। দিন যেতে থাকে ধীরে ধীরে। বিয়ের সময়টা এগিয়ে আসে। রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। বাড়ির উঠোনের লাইটে মৃদু আলো তৈরি করেছে। দুটো বিয়ের তারিখ একসাথে ঠিক হয়েছে, তার তোড়জোড়টাও একটু বেশি। ড্রয়িং রুম জুড়ে সবাই খুব খুশি, উচ্ছ্বাস নিয়ে কাজ করছে। আরিশ বাড়ি আসার পর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোখে আগুনের মতো দুঃখ জমে আছে। দাদি নাতির সাথে কথা বলছে না, কারণ সে রেগে আছে নাতির উপর। কেন তার নাতি কোনো কিছু প্রকাশ করছে না? দূরে এক পাশে দাঁড়িয়ে আছে মিথিলা, চোখ নামানো, মুখে স্থিরতা।
নাতি আমার বড়ই অদ্ভুত মানুষ, ভেতরে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু প্রকাশ করছে না। আমিও দেখতে থাকি নাতি আমার কবে মুখ খুলে। এইদিকে আরিশ অনেক কিছুই খেয়াল করছিল। এইদিকে দিবার হাব ভাবটা তার কাছে কেমন যেন একটা রহস্যময় মনে হচ্ছিল। তাই আরিশ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। আমিও দেখি তুমি কি কি করতে পারো। রুবাইয়ের বাসার সবাই খাওয়া দাওয়া করছিল। মিতা ছবির নতুন শাড়ি পরেছে, চুলের খোপা আর খুব সুন্দর একটা লুক, কিন্তু সেই পিঠের পেছনের সাইডে সেটা হালকা দেখা যাচ্ছে। দিবা সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে বলে, মিথিলা, তুমি তো শাড়ি না পরলেই পারো, নাকি ছেলেদের পাগল করার প্ল্যান করে রেখেছো? সবসময় তোমার পিঠের ওই তেলটা দেখিয়ে কি সবাইকে নিজের দিকে টানতে চাও? মিথিলা থমকে গেল, গলা শুকিয়ে গেল। আরিশে দূরে দাঁড়িয়ে থাকলেও কথাটা তার কানে অবধি পৌঁছে গেল। কথাটা শুনেই সে ধীরে ধীরে রেগে উঠল। দিবার দিকে তার চোখ পড়তেই দিবা মুখটা হালকা একটা হাসি। দিবাপু, আমি আসলে এইরকম কিছু করতে চাইনি। ইরা নিজেই শাড়ি পরবে তো, তাই আমাকেও জোর করছিল বলেই তো এটা পরলাম। এইরকমটা হবে আমি ভাবিনি। ভেবো না, কিছু কিছু জায়গায় বেশি বেশি দেখা গেলে সমস্যা নাই, তবে এইভাবে খুলে মেয়েদের সব দেখালে বাড়ির মান সম্মান নষ্ট হয়, এটা জানো তো? মিথিলার মুখটা অপমানে লাল হয়ে গেল। সে খুলে ফেলে কি দেখলো, এখানে আরিশের হাতের মুঠি শক্ত হয়ে গেল, কিন্তু কোনো কথা বলল না, শুধু তাকালো দিবার দিকে। দিবা বুঝতে পেরে দ্রুত হাসতে হাসতে কথা ঘুরিয়ে ফেলল। আরে মজা করলাম, সিরিয়াসলি নিও না। কিন্তু সেদিনই প্রথম আরিশ বুঝতে পারলো দিবা হয়তো মিথিলাকে সহ্য করতে পারে না, বা দেখতে পারে না কোনো কারণে। আরিশের মনে কিছুটা সন্দেহ শুরু হলো, দিবা মিথিলাকে এমন করে কেন কথা বলে। এরপরে আরেক দিনের কাহিনী। রুম থেকে তীব্র আওয়াজ আসছে, গিয়ে দেখা গেল মিথিলার ড্রেসিং টেবিলের কাজটা ভাঙা, তার লিখে পারফিউম ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝো চাচি, মিথিলার মা, বড় চাচি সবাই দৌড়ে এলো। মিথিলার মা মিথিলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে? কে করলো এমনটা? মা, আমি লাইট জ্বালাতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি টেবিলটা কেমন নড়ে উঠল। বাড়ির প্রায় সবাই চলে এসেছে, সবাই হতভম্ব। এমনটা কি করে হতে পারে? আল্লাহ গো, আমার নাতিদের ঘরে কি জিন ভূত ঢুকলো নাকি? হুদাই এমন হইল কেমনে? মিথিলা সব দেখছিল আর কাঁপছিল। আরিশ এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। আরিশ মনে মনে বলল, মিথিলা মিথ্যে বলছে না, কিন্তু এটা ভাঙার পেছনে কার কি কারণ থাকতে পারে? তবে কি কেউ ইচ্ছে করে এটা করে রেখে গেছে? আরিশের চোখটা হঠাৎ দিবার দিকে যেতেই সে দেখতে পেল দিবার চোখের কিছুটা অদ্ভুত ভয় আর রাগের মিশ্রণের ছাপ। কেন জানি দেবাকে একটু অন্যরকম মনে হচ্ছে। কোনো কারণে দেবা এর সাথে জড়িত নেই তো? এক সপ্তাহ পরের কথা। আরিশ বারান্দায় দাঁড়িয়েছিল। দিবা বাসার গেটের সামনে কারো সাথে কথা বলছে। কারো গলা শোনা গেল, অপরিচিত একটা ছেলে। দিবা বলছে। দিবা তাড়াতাড়ি বলল, কোন? আওয়াজ করো না, এখন না, ঠিক সময় এলে বলবো, শুধু নজর রাখতে হবে। আরিশ নিচে এসে কোনো এক জায়গায় দাঁড়িয়েছিল। ওদের কথার শব্দ শুনতে স্তব্ধ হয়ে গেল। সে সামনে এগুতেই লোকটা হুড়মুড় করে চলে গেল। দিবা তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে আরিশের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আরিশ ভাইয়া, তুমি? ওটা কে ছিল দিবা? ওই ছেলেটাকে আব্বু পাঠিয়েছিল আমার কাছে কিছু একটা কাজের জন্য। আরিশ গভীর চোখে তাকায়। দিবা কিছুটা নার্ভাস হয়ে পড়ে। একদিন সন্ধ্যায় মিথিলা বসেছিল বাড়িতে, সবাই ব্যস্ত। মিথিলা নিজের রুমে বসে ফোনে কিছু একটা করছিল। একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে। মিথিলা ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ঠাস করে ভেসে ওঠে একটি লেখা, এই রাতগুলোকে বাঁচিয়ে রাখো, না হলে তোমার খুব ক্ষতি হয়ে যাবে। মিথিলার হালকা চোখগুলো কুঁচকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে আর বলে, এটা আবার কে এত আজে বাজে মজা করছে? কিছু পরেই মেসেজটা ছিল আরো ভয়ঙ্কর। হাসি মুখ দেখছি তোমার, কিন্তু খুব শীঘ্রই সে মুখটাকে নষ্ট করে দেবেও।
বুকের মধ্যে অজানা এক সংকেত বাজতে থাকে। সে ফোনটা মুঠোয় করে ধরে নিজেকে বোঝায়। এটা কাউকে দেখানো যাবে না। সবাইকে বললে তারা আবার আমাকে নিয়ে টেনশন করবে। আরিশ ভাইয়াকে তো একদমই শোনানো যাবে না। সে আবার রেগে আগুন হয়ে আমাকে আবোল তাবোল কিছু বলে দেবে। তবুও যেন ভয় কাটছিল না। মোবাইলটা বারবার ভাইব্রেট করছিল আর নতুন নতুন মেসেজ আসছিল। মিথিলার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি করে ওড়নাটা গলায় জড়িয়ে নেয়। রুম থেকে বেরিয়েই হাঁটা শুরু করে। জোরে জোরে শ্বাস ফেলছে। সে কাঁপতে থাকা আর চোখে ভয় এবং শরীরে প্রচণ্ড রকমের কাঁপুনি। দ্রুত আরিশের খেয়াল হয় মিথিলা এই অবস্থা। সে ধীরে ধীরে মিথিলার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? এভাবে কাঁপছিস কেন? মিথিলা চুপ হয়ে থাকে। আরিশ একটা ধমক দিয়ে বলে, কিছু জিজ্ঞেস করেছি, বলবি নাকি? মিথিলা ফোনটা এগিয়ে দেয় আর ফোনটা হাতে নিতেই দেখে সেখানে একটা মেসেজ লেখা। আমি সব কিছু দেখতে পাচ্ছি বেবি, তুমি আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে চলে যাবে? এই নাম্বারটা কার মিথি? জানি না। আরিশ বুঝতে পারে দিবার হাত আছে মিথিলাকে এইরকম ডিস্টার্ব করার পেছনে। আর একটার পর একটা ঘটনা, এটা কোনো সাধারণ কিছু না। কিন্তু কোনো প্রমাণ নেই, এই জন্যে আরিশ চুপ থাকে। আরিশ নিজে নিজে বলতে থাকে, আমি কিছু না বললেও সব বুঝেছি, কিন্তু প্রমাণ না থাকলে আমি কি করে সেটা সবাইকে দেখাবো? কিন্তু আমি যদি এখন কিছু বলতে যাই, একটা ভুল শব্দে মিথিলা বিপদে পড়বে। আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে, দেখি আর কতদিন অভিনয় করতে পারে দীপা। আজকের জন্য তোর ফোনটা আমার কাছে থাকবে, তুই ঘরে চলে যা। মিথিলা মাথা নাড়িয়ে তার নিজের রুমে চলে যায়। এরপর থেকেই সে দিবার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করতে থাকে আরিশ। কিন্তু পরিবারের সামনে সঠিক মুহূর্তের অপেক্ষায় করছে, তাই আরিশ নীরব ছিল। আমি কিছু না বললেও সব বুঝেছি, কিন্তু প্রমাণ না থাকলে কাউকে দোষ দেওয়া যাবে না। একটা ভুল শব্দে মিথিলা অনেক বড় বিপদে পড়তে পারে। সে আকাশের দিকে তাকিয়ে শ্বাস ফেলে আর বলতে থাকে, দেখি এই মেয়ে দীপা কতদূর যেতে পারে। কদিনের মধ্যে আরিশ একটা ফোনের রেকর্ড আর মেসেজ এবং কিছু ছবি পায়। ছাদে হাঁটতে হাঁটতে আরিশ নিজেকে বলতে থাকে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। তাদের মেঝো চাচি, মেঝো চাচা, বড় চাচি, মিথিলার মা বাবা, রুবাই, রুবাইয়ের স্বামী। দিবা হাসি মুখে দাঁড়িয়ে আছে, কারণ পরদিন তার গায়ে হলুদ। ঠান্ডা বাতাসের মতো নেমে আসে আরিশ। ধীরে ধীরে এসে দাঁড়িয়ে একটা শব্দ উচ্চারণ করে, এই বিয়েটা হবে না। সবাই যেন একটু থমকে তাকায়। একজন আরেকজনের দিকে তাকিয়ে মেজো চাচি আমার দিকে তাকিয়ে বলে, কি বলছিস আরিশ বাবা? কিছু দূরে বসেছিল দিবা। প্রথম হাসলো। ভেবেছিল এটা হয়তো প্রি ওয়েডিং জোক, কিন্তু আরিশের মুখটা অন্ধকার। আর একটু এগিয়ে এসে সবার সামনে দাঁড়ায়। তার গলা ভারী। আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি অনেক আগের থেকেই। পুরো বাড়িটা যেন স্তব্ধ হয়ে যায়। হঠাৎ করেই শোরগোল বন্ধ। দাদি কিছুটা অবাক হাসি দিয়ে বলে, তো তুই তাকে ভালোবাসিস, তাহলে এই কথাটা এতদিন বলিসনি কেন দাদুভাই? আরিশের বাবা আরিশের দিকে তাকিয়ে বলে, তুমি যখন অন্যজনকে ভালোবাসো তাহলে আমাদেরকে কেন বললে না? আমরা যখন বিয়ে ঠিক করলাম তখন তো তোমার বলা উচিত ছিল। বাবা, তোমরা তো আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি, আমাকে একটা বারও জিজ্ঞেস করনি। মেঝো চাচি আরিশের দিকে তাকিয়ে বলে, তোমার ভালোবাসার মানুষটা কে গো বাবা? আরিশ সরাসরি তাকায় মিথিলার দিকে। তারপর ধীরে ধীরে একটু শ্বাস নেয় এবং জোরে একটা শ্বাস ফেলে বলে ওঠে, আমি মিথিলাকে ভালোবাসি। মিথিলা শিউরে ওঠে। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে কিছু বলতে পারে না, শুধু যেন তার নিঃশ্বাসটা কেঁপে ওঠে। এই কথা শুনে যেন দাদি আর রুবাই ছাড়া সবার মাথার মধ্যে যেন একটা বাজ পড়ে। মেঝো চাচা উঠে দাঁড়ায়, আরিশের কাছে এসে বলে, আরিশ, এটা কি হচ্ছে? তুমি তো কোনো অবুঝ বাচ্চা না, কেন এরকম যোগ শুরু করেছো? তাহেরা হতভম্ব। তার ভাইয়ের ছেলে পছন্দ করে তার ভাইয়ের মেয়েকে, যাকে সে নিজের ছেলের বউ করতে চাইছে। তিহান কিছু না বলে আরিশের মুখের দিকে তাকিয়ে আছে। মেজো চাচা বলে ওঠে, এটা কি নাটক নাকি? আজ বোধে কাল গায়ে হলুদ, আর এখন তুমি এসে এই সমস্ত কথা বলছো? আরিশ ধীরে ধীরে তার পকেটে হাত দেয় এবং ইউএসবি বের করে বলে, কারণ আমার প্রমাণ দরকার ছিল কারোর বিরুদ্ধে। যদি মুখে বলতাম কেউ বিশ্বাস করতো না। কেউ একজন মিথিলার অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল। দিবার মুখ শুকিয়ে গেল।
সবার সামনে আরিশ যখন ঘোষণা করলো যে সে মিথিলাকে ভালোবাসে, তখন থেকেই তার মাথায় যেন অবশ আসছে। সে বিশ্বাস করতে পারছে না, যার জন্য সে এত কিছু করলো, যার জন্য এত নাটক করে গেল, তার পুরোটাই ভেঙে যাচ্ছে। তার ঘৃণা আর রাগ মিশে অন্ধকারে ঝড় উঠতে লাগলো তার ভেতরে। মিথিলার বাবা মা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সবার দিকে। একটু পরেই তাহেরা ফুপি বলে উঠল, আরে তুই মিথিলাকে ভালোবাসিস ঠিক আছে, কিন্তু মিথিলা কি তোকে ভালোবাসে? কথাটা যেন আরিশের মাথার মধ্যে যে আঘাত করলো। এমন সময় বলে আরিশ ধীরে ধীরে মিথিলার কাছে এসে হাতটা চেপে ধরে বলল, ভাইয়া কি করছো? সবাই দেখছে। দেখুক, আজ আর কিছুই লুকাতে চাইছি না। সে মিথিলাকে টেনে নিজের রুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। রুমে হালকা আলোয় দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে। মিথিলার নিঃশ্বাস কাঁপছে। আরিশের চোখে শুধু একটাই কথা, যেন সে বলতে চাইছে। তুই সত্যিটা বল। আরিশ ধীরে ধীরে সামনে এসে মিথিলার গালে আলতো করে হাত রাখে। মিথি, সত্যি করে বল, তুই কি আমাকে পছন্দ করিস না? মিথিলা চোখ নামিয়ে ফেলে। তার চোখে যেন জল ভরে আসে। তার কণ্ঠে পরন্ত বিকেলে রোদের মতো আওয়াজ। আরিশ মিথিলার গাল দুটো ধরে গভীর চোখে তাকিয়ে আছে মিথিলার চোখে। কি হলো মিথি, বল। আমি জানি আমি তোকে যতটা চাই তুইও ঠিক তাই। আজ অন্তত বল। মিথিলা মাথাটা নিচু করে ধীরে স্বরে বলে, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। তাহলে কেন এতদিন বলিসনি? কেন এতদিন ওই তিহানের সাথে এত হাসাহাসি করেছিস? বিয়েতেও রাজি হলি? আমি অপেক্ষা করছিলাম যেদিন তুমি তোমার মুখ দিয়ে সবাইকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো, সেদিন আমিও মুখ খুলবো। আরিশের চোখে আলো জ্বলে ওঠে। সে মিথিলাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু খায় এবং বলে, ধন্যবাদ মিথি, আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। দুজনের চোখে চোখ পড়ে ঘরের ভেতরে যেন এক নিঃশ্বাসে আবেগের ঝড়। মিথিলা লজ্জায় সরে এসে দরজার দিকে যায় আর বলে, আমি যাই, সবাই নিচে অপেক্ষা করছে। মিথিলা সিঁড়ি দিয়ে নামছে। চুলে হালকা বাতাস লেগে উঠছে। ঠোঁটে এক ফোঁটা লাজুক হাসি, যা সে লুকাতে চেয়েও পারছে না। ঠিক এই সময় দিবা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। চোখে ছিল হিংস্র আগুন, মুখে বিকৃত এক হাসি। এত সহজেই আমি সবকিছু শেষ হতে দেব না। এত সহজে আরিশকে হারিয়ে ফেলবো, এটা তো হতে পারে না। সে তাকিয়ে দেখে মিথিলা সিঁড়ি দিয়ে নামছে। অমনি দিবা উপরে ওঠার ভঙ্গি করে পাটা এলিয়ে দেয়, আর সাথে সাথেই মিথিলা চিৎকার করে সে পা ফসকে পড়ে যায় সিঁড়ি দিয়ে। গড়াতে গড়াতে নিচে পড়ে মাথায় ভীষণ আঘাত লাগে। এক মুহূর্তেই সব কিছু অন্ধকার। ছোট চাচি চিৎকার করে সামনে এসে মেয়েকে জড়িয়ে ধরে। এক চিৎকারেই যেন পুরো ড্রয়িং রুমে সব ছুটে আসে। আরিশ দৌড়ে এসে এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। তার মুখে আতঙ্ক, ভয়, চোখে পানি। মিথি, মিথি চোখ খোল, তোর কিছুই হতে পারে না, প্লিজ চোখ খোল। দাদি, রুবাই এবং ওখানে উপস্থিত সবাই যেন হতভম্ব। আরিশের অস্থিরতা দেখে পিছনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। সবার পেছনে দাঁড়িয়ে আছে দিবা। কিছুক্ষণের মধ্যে হসপিটালে নেওয়া হয় মিথিলাকে। হসপিটালে সবাই অপেক্ষা করছে। আরিশের চোখে ঘুম নেই। তার হাতে মিথিলার কপালে কেটে বের হওয়া রক্তের দাগ শুকিয়ে গেছে। ধীরে ধীরে মিথিলা চোখ খুলে ঘরের ভেতরে হালকা আলো। আরিশের হাত ধরে বসে আছে। চোখে জল, ঠোঁটে কম্পন। আরিশ ধীরে ধীরে মিথিলার গাল ছুঁয়ে বলে, এইভাবে কেন বারবার ভয় দেখিয়ে দিস? কি করে পড়ে গেলি সিঁড়ি থেকে? মিথিলা দেখছিল দিবা তার পাটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরে সে চুপ করে থাকে। তারপরেও নামটা বলে না। পা ফুসকে পড়ে গিয়েছি। একটা কথা বলবো, আজ আর চুপ থাকবো না। সবাই তাকায় তিহানের দিকে। আরিশ চোখ কুচ তাকিয়ে। মিথিলা সিঁড়ি থেকে নিজে পড়ে যায়নি, আমি দেখেছি। দিরা শাড়িতে পা দিয়েছিল। সবাই নিস্তব্ধ। দিবার মুখটা ফ্যাকাশে। দাদি, চাচা, চাচি সবাই হতবাক। দিবার চোখ টলমল করে ওঠে রাগে। কিছুক্ষণ নীরবতা। তারপর তিহান আবার বলে, আরেকটা কথা বলবো, রুবাইয়ের গায়ের হলুদের রাতে আমি বুঝেছিলাম আরিশ মিথিলাকে খুব পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। ওর মুখের থেকে সত্যিটা বের করার জন্য মিথিলার সাথে আর একটু বেশি বেশি করে ঘুরি, যাতে সে বুঝতে পারে সে মিথিলাকে হারাতে চায় না। তারপর আর একটু সামনে এগিয়ে এসে আরিশের কপালে হাত রেখে বলে, আর রইল, কংগ্রাচুলেশন মেয়ের ভাই, তুই একটা সঠিক মানুষ পছন্দ করেছিস। আরিশ কিছু বলে না, শুধু মিথিলাকে তাকিয়ে থাকে।
মিথিলার চোখগুলো বন্ধ করে সব কিছু শুনছিল। বাড়ির ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। দাদি, মেঝো চাচি, মেঝো চাচা, ফুপা, ফুপি, কারো মুখে যেন হাসি নেই। দিবা এক কোণে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে আছে। দাদি ধীরে ধীরে বলে ওঠে, একজনকে পছন্দ করলে আরেকটা মেয়ের ক্ষতি করতে হয় না, এটা তুমি খুব ভুল কাজ করেছো। তাহেরা ফুপি খুব গম্ভীর হয়ে দিবার কাছে এসে বলে, আরিশ মিথিলার জন্য পাগল সেটা বলতে পারেনি, এটা তার দোষ। কিন্তু তুমি যখন বুঝতে পেরেছিলে তখন তোমার এইভাবে আরেকজনের ক্ষতি করাটা মোটেও ঠিক হয়নি। একজনকে ভালোবাসলে তার সঙ্গ দিতে হয়। দিবা বড় বড় চোখ করে তাকায়, অবিশ্বাসে ভেঙে পড়া লজ্জায় সব কিছু একসাথে মিশিয়ে। দিবার বাবা মাকে ডেকে আনা হয়। তাহেরা ফুপি তাদের সামনে দৃঢ়ভাবে বলেন, আপনারা নিজের মেয়েকে বুঝিয়ে নিয়ে যান। পছন্দ ভালোবাসা মানেই কারো ক্ষতি করা না। আপনাদের মেয়ে যেটা করেছে সেটা জঘন্য অপরাধ। দিবা ফুপিয়ে কাঁদতে থাকে। দিবার মা দিবার কাছে এসে মেয়েকে হাত ধরে নিয়ে যায়। বাড়ির একটা অস্থির নীরবতা। দাদি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, চলো এবার আসল বিয়েটা দিয়ে দিই। যা হওয়ার ছিল আল্লাহ সব ঠিকঠাক করে দিয়েছে। শুরু হয় আরিশ মিথিলার গায়ে হলুদ অনুষ্ঠান। আলোয় মোড়া ভালোবাসার ঝলক। ঘরের ভেতর মৃদু আলোর সাজ। জানালার পাশে নরম সাদা পর্দা উঠছে। চাদর আলো বিছানায় এসে পড়েছে একদম গল্প কথার মতো। নতুন লাল শাড়িতে বসে আছে মিথিলা, গলায় গহনা, চুলে খোপায় ফুল, মুখে লাজুক একটা আলো। তার হাত দুটো বুকের কাছে তুলে কাঁদছে। যার ভয়ে সে এতদিন দূরে দূরে থাকতো, সে তাকে এতটা ভালোবেসে তার বউ করে নিয়েছে। সব মিলিয়ে হৃদয় থেমে যাওয়ার মতো অনুভূতি। হঠাৎ দরজা খোলার শব্দে ধীরে ধীরে ঘরে ঢুকলো আরিশ। আজ যেন অন্যরকম লাগছে তাকে। মুখে চাপা হাসি, চোখে শান্ত আগুন, আর প্রতিটা পদে যেন ভালোবাসার মিশ্রণ। ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে। ঘরটা আলোয় নিস্তব্ধ হয়ে যায়। মিথিলা মাথা নিচু করে ফেলে। তার হৃদয়ের গভীরে যেন ধীপ শব্দ হতে থাকে। আরিশ ধীরে ধীরে কাছে এগিয়ে আসে। বেডের কাছাকাছি দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে মিথিলার দিকে তাকিয়ে থাকে। এমন এক দৃষ্টি যেন এতদিন ধরে অপেক্ষা করা সমস্ত ভালোবাসা জমে এখন তার চোখ দিয়ে বের হচ্ছে। মিথিলাকে মাথা নিচু করে থাকতে দেখে এখনো লুকিয়ে আছিস? মিথিলা লজ্জায় ঠোঁট কাঁপিয়ে বলে, তাহলে কি করব, লুকাবো না? আজ সারা জীবনের জন্য তুই আমার হয়ে গেলি, অন্তত আর আমাকে ভয় পাস না। সেদিনের করা ভুলের জন্য অনেক শাস্তি পেয়েছি, আর শাস্তি দিস না আমায়। তুমি আমাকে এতটা ভালোবাসো, আগে কখনো এইভাবে বলনি কেন? এখন থেকে রোজ বলবো, রোজ তোকে ভাঙবো, রোজ জোড়া লাগিয়ে দেব। মিথিলা শ্বাসটা আটকে ফেলে। মুখটা যেন আরো লাল হয়ে যায়। হালকা বাতাস বইছে। মিথিলার কপাল টিপটা নড়ে যায়। আরিশ আঙ্গুল বাড়িয়ে সেটাকে ঠিক করে দেয়। স্পর্শটা এতটাই শীতল, মিথিলা চোখ বন্ধ করে ফেলে। এইভাবে লজ্জা পেলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। মিথিলা সরে যেতে চাইলে আরিশ মিথিলাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, তারপরে গালে, তারপর ঠোঁটের খুব কাছে এসে থেমে যায় আর বলে, তুই শুধু আমার অধিকার, তোর যা কিছু সব আমার। মিথিলা চোখ তুলে তাকায়, চোখে লাজুক ভয় আর গভীর ভালোবাসা একসাথে। আমি শুধুই তোমাকে ভালোবাসি। আরিশের নিয়ন্ত্রণ শেষ। সে মিথিলাকে কাছে টেনে নেয়। ধীরে ধীরে মিথিলার গালে মুখে চুমু খেতে থাকে, একদম নিজের করে। চাঁদের আলোয় দুজনের ছায়া এক হয়ে যায়। আরিশ মিথিলার কানের কাছে এসে বলে, জান পাখি, আজ থেকে সারা জীবন তুই শুধু আমার, শুধুই আমার মিথিলা হয়ে গেলি। মিথিলা লাজুক হাসিতে মুখ লুকিয়ে ফেলে আরিশের বুকের মধ্যে। সব মিলিয়ে শুরু হয় তাদের রূপকথার জীবন। বাকি রাতের কাহিনীটুকু তো দর্শক আপনাদের শুনতে ইচ্ছে করছে, এটা তো একান্তই নিজেদের। সো আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।